আসসালামু আলাইকুম। আজকে আমরা ওই কোশ্চেনের সলভটা করব। আসলে শুরু করছি সরাসরি। হ্যাঁ, লং কোশ্চেন যেটা ছিল, a 60 years male presented with acute abdominal pain, nausea, vomiting and abdominal distension. On query, he used to suffer from headache, dizziness and pruritus. He is apyrexial with tender hepatomegaly with huge splenomegaly and ascites. Hemoglobin shows 19 gram per dl and ascitic tap reveals fluid with a high protein content and no organism. কি ডায়াগনোসিস এটার? Barchieri syndrome with primary polycythemia, primary polyvoid polycythemia. Barchieri syndrome with primary polyvoid polycythemia. পিআরভি না, পলিসাইথেমিয়া রুব্রাভেলা, তাই না? জি, ঠিকই, আপনাদের ঠিকই ধরছেন। এটা সিঙ্গেল ডায়াগনোসিস এটা। হ্যাঁ, যেহেতু ম্যানেজমেন্টও চাইছি আমি, 4টা সেগমেন্টে এটা ভাগ করা হয়েছে। সহজ কোশ্চেন ছিল, আসলে অনেক ক্লু দেওয়া হয়েছে এটা বোঝানোর জন্য যে এটা পিআরভি আপনারা বলেন। Okay? তো এইখানে দেখেন, আমরা চাইছিলাম যে মেনশন রিলেভেন্ট ক্লিনিক্যাল হিস্ট্রি এন্ড এক্সামিনেশন টু রিচ ইওর ডায়াগনোসিস। তার মানে হচ্ছে যদি বার্কিয়ারি সিন্ড্রোমের একটা রিস্ক ফ্যাক্টর কিন্তু হওয়ার অন্য কোনো প্রভোকেটিং ফ্যাক্টর আছে কিনা সেটা আমাকে ক্লিনিক্যালি সার্চ করতে হবে। তো আপনাদেরকে যেভাবে হেমাটোলজিক্যাল একটা বক্সের, হেমাটোলজি চ্যাপ্টার একটা বক্সের কিছু রিস্ক অ্যাসোসিয়েশনের কথা বলা ছিল, এখানে মূলত ওই পয়েন্টগুলোর দিকে চাওয়া হয়েছে যে আসলে রিলেভেন্ট ক্লিনিক্যাল হিস্ট্রি এন্ড এক্সামিনেশন মানে হচ্ছে দেখেন আপনি অন্যান্য মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার আছে কিনা, তার কোনো মেডিকেল রিস্ক ফ্যাক্টর আছে কিনা, 60 ইয়ার্স মেল, তার আগের কোনো হিস্ট্রি আছে কিনা। হ্যাঁ, এই জিনিসগুলো একটু ক্লিনিক্যালি মানে বলা হয়, এর জন্য 5 মার্ক দেওয়া হয়েছে। যে সিম্পল, আপনি শুধু রিস্ক ফ্যাক্টর গুলা, আদার্স রিস্ক ফ্যাক্টর গুলা আপনি যে বলতে পারেন কিনা সেটাই হচ্ছে এখানকার জিজ্ঞাসা ছিল। ওকে, আরেকটা হচ্ছে স্টেট ফার্স্ট এন্ড সেকেন্ড লাইন ইনভেস্টিগেশন রিজনিং এর সাথে, আরেকটা হচ্ছে ম্যানেজমেন্ট। এখন দেখেন এই কোশ্চেনটা আসলে সহজ। হ্যাঁ? আপনাদের আসলে মূল ডায়াগনোসিস আসলে বার্কিয়ারি সিনড্রোম ডিউ টু পলিসাইথেমিয়া রুব্রাভেরা। ঠিক আছে, তাহলে রিলেভেন্ট ক্লিনিক্যাল হিস্ট্রি আপনার বাটকিয়ারির জন্য খুঁজবেন এবং পিআরভির জন্য বুঝতে হবে। দুইটা পার্ট আপনার ডায়াগনোসিস, একটা বাটকিয়ারি ডিউ টু পিআরভি, এন্ড পিআরভি নিজস্ব কিছু ফ্যাক্টর আছে, আবার বাটকিয়ারিরও নিজস্ব কিছু ফ্যাক্টর আছে আদার দেন পিআরভি। তো এখানে তার প্রিভিয়াস কোনো সিভিটি, ফ্যামিলি হিস্ট্রি, মেজর কোনো সার্জারি, আইবিডি, মাইলোমাইলোমাইলোসিস, এসেনশিয়াল থ্রোম্বোসাইথেমিয়া এবং এপিএস আছে কিনা। এন্টিফসফোলিপিড সিনড্রোম কিন্তু শুধু মেয়েদের হয় না, হ্যাঁ, ফিমেল প্রিভ্যালেন্ট বা ছেলেদেরও হতে পারে। ঠিক আছে, তো এই 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 কমন কথাবার্তা গুলো বলতে হবে। আর হচ্ছে পলিসাইথেমিয়া রুব্রাভেরার জন্য তার প্রিভিয়াসলি তার কোনো পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ, এইটা আমাদেরকে জানতে হবে। তো এইটাই হচ্ছে 5 মার্কের জন্য এইটাকেই একটু সায়েন্স সিম্পটম আকারে ভাঙানোর জন্য খুব বেশি লেখা। আরেকটা জিনিস হচ্ছে ওই যে আপনাদেরকে যে একটা ফরম্যাট বলছিলাম, যে আমি আজকে ছোট্ট একটা পার্ট আপনাদেরকে দিলাম আপনাদের জন্য, যেটা সাজাচ্ছি সেটা দেখেন কিভাবে লিখবেন। সাপোজ আপনি এখানে ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন লিখবেন, তাহলে সিবিসি উইথ পিবিএফ আপনি করতে চান, তাহলে সিবিসি উইথ পিবিএফ আপনি কি কি এক্সপেক্ট করেন? তাহলে দেখেন যদি হেমাটোক্রিট রেইজ থাকে, যদি লিউকোইড ইরাইথ্রোপ্লাস্টিক ব্লাড পিকচার পান অ্যানিমিয়ার সাথে, যদি রেইজ নিউট্রোফিল এবং প্লাটিলেট কাউন্ট বেশি পান, এগুলো সবই পিআরভি পড়ে যাবে। আবার যদি প্যানসাইটোপেনিয়া থাকে তাহলে ওটাও হইতে পারে। বার্কিয়ারি সিনড্রোম যদি লিভার ফেইলিওর নিয়ে প্রেজেন্টেশন করে, তাহলে সেক্ষেত্রে আপনারা প্যানসাইটোপেনিয়া পাবেন। তাহলে লেখার ধরনটা কেমন হবে? এইরকম যে আপনি সিবিসি উইথ পিবিএফ, আপনি ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন উপরে একটা হেডিং দেন, এটা ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন, তারপরে লেখেন ইনভেস্টিগেশনের নাম, তারপরে লেখেন যে আপনার ইন্টারপ্রিটেশন কি এন্ড কার এক্সপেকটেশনে আপনি কি ফাইন্ডিং পাবেন। এভাবে 3 থেকে 4টা জিনিস একটা সিস্টেম করে লিখতে পারলেই আপনার একটা ইনভেস্টিগেশন লেখা সুন্দর হবে। আপনি লিভার ফাংশন টেস্ট করবেন, হ্যাঁ আপনি চান হাই এলটি, এসজিওটি, এলপি, এগুলো আপনি
বাট কেয়ারির সাথে যদি লিভার ফেলিওর থাকে তাহলে আপনি হ্যাঁ আল্ট্রাসাউন্ড ফাইন্ডিংস এভাবে লেখেন যে অবলিটারেশন অফ হেপাটিক ভেন্স এন্ড পোর্টাল থ্রম্বোসিস আপনি বাট ক্যারিতে পাবেন। স্প্লেনোমেগালি দুটোতেই পাবেন, হেপাটোমেগালি। বাট কিভাবে হলে দেখবেন যে মানে লেখার ডেপথ এবং সৌন্দর্য অনেক বেশি বেড়ে গেছে। ঠিক আছে, আমি জাস্ট একটা মানে ফর অ্যান এক্সাম্পল আপনাদেরকে একটা ফর্মা দিলাম। আর যেটা আরো ক্লিয়ার কাট দিতে চাইছি ওইটার কাজ হচ্ছে, ওটা আপনারা পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তো এইভাবে ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন ইনভেস্টিগেশন গুলা আপনাদেরকে লিখতে হবে। এখন কথা হচ্ছে এখানে সেকেন্ড লাইন যে ইনভেস্টিগেশন গুলা আছে, দেখেন আপনি শুধু বোন ম্যারো লিখে চলে যাবেন হবে না। আপনাকে বোন ম্যারোর এক্সপেক্টেড ফাইন্ডিংস আপনাকে কি করতে হবে, পিআরভির ক্ষেত্রে লিখতে হবে কিন্তু। হ্যাঁ, বাট কেয়ারির ক্ষেত্রে লিভার বায়োপসি করলে কি পাবেন, ভেনোগ্রাফি করলে কি পাবেন, যেটা আমি আপনাদেরকে পড়ানোর সময় বলছি যে আপনাদেরকে ওই স্পেসিফিক ইনভেস্টিগেশন লিখতে হবে। আপনি যখন জেনেটিক অ্যানালাইসিস এর কথা পিআরভির ক্ষেত্রে আসবেন, যে একটু মিউটেশন যে আপনি এক্সপেক্ট করেন, কাল মিউটেশন যে এক্সপেক্ট করেন, সেগুলো আপনি লিখবেন। হ্যাঁ? এখন কথা হচ্ছে হাউ উইল ইউ ম্যানেজ দ্য পেশেন্ট। আপনাদেরকে বাট কেয়ারের ম্যানেজমেন্টের কথাও বলা হয়। পাশাপাশি যেহেতু এখানে একটা প্রভোকেটিং ফ্যাক্টর খুব স্পষ্ট ভাবে দেয়া আছে পিআরবির পিআরভি, ম্যানেজমেন্ট তাহলে পিআরভির ম্যানেজমেন্টটাও আপনাকে সুন্দর করে লিখতে হবে। এখন কথা হচ্ছে আপনাদের পিআরভির ম্যানেজমেন্ট লেখার ক্ষেত্রে আপনাদের যে খাতা দেখলাম, এই খাতা আসলে আমি আপনাদের পিআরভি লেখায় খুশি হইতে পারলাম না। হ্যাঁ, আপনারা মানে কেউ কেউ লেখেন বদবাঁধা, ছাড়া ছাড়া, কিছু ইম্পর্টেন্ট কথা আছে তো কিছু এলোমেলো কথাবার্তা। দেখেন একটু অর্গানাইজ, তাহলে লেখা আপনাদের সুন্দর হবে। হ্যাঁ, একটু মানে একটু কিছুই না, ডেভিডসনটাকে একটু ঘুরায় নোট করে রাখেন। হ্যাঁ, যেমন আমি যখন পড়ছিলাম তখন আমার একটা নোট মানে যেভাবে করা ছিল সেটা হচ্ছে আপনার একটা জেনারেল মেজার। আপনি যে কোনো যদি একটা মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডারকে যদি ম্যানেজ করতে যান, তাহলে আপনাকে সবার ক্ষেত্রে একটা কমন অ্যাপ্রোচ নিতে হবে অ্যাসপিরিনের। কারণ এগুলো প্রত্যেকেই হচ্ছে থ্রম্বোসিসের জন্য রিস্ক ফ্যাক্টর। তো অ্যাসপিরিন ফর থ্রম্বোসিস এটা একটা সবার ক্ষেত্রেই এটা একটা জেনারেল মেজারমেন্ট। এখন আপনি ট্রিটমেন্ট অফ পলিসাইথেমিয়া, অর্থাৎ পলিসাইথেমিয়ার আপনি ট্রিটমেন্ট সবাই লিখে গেছেন যে না ভেনি সেকশন করবেন, হ্যাঁ হাইড্রোক্সি কার্বামাইড দেবেন। কেউ ইন্ট্রাভেনাস ফসফেটের কথা কেউ কারো খাতায় দেখলামই না, ইন্টারফেরন লিখছেন। আপডেটেড কোনো কথা কারোর খাতার মধ্যে নাই। কমপ্লিকেশন ম্যাক্সিমামই খুঁজতে চান নাই পিআরভির ম্যানেজমেন্টের ক্ষেত্রে। ইভেন বাট কেয়ারি লেখাটা আপনাদেরকে বলে দেওয়ার পরেও আপনার মেডিকেল সার্জিক্যাল ম্যানেজমেন্টে বেশ এলোমেলো লিখছেন। তো দেখেন জিনিসটা এইভাবে লিখবেন যে ট্রিটমেন্ট অফ পলিসাইথেমিয়া আপনি লিখবেন প্রথমে যে হ্যাঁ পিরিয়ডিক ভেনিসেকশন। আর ভেনিসেকশন কি করবেন আপনি, আপনার টার্গেট তখন লেখেন যে 400 to 500 ml এভরি 5 to 7 days ইন্টারভেল আনটিল হেমাটোক্রিট রিচেস লেস দ্যান 45%। এখন কথা হচ্ছে এই ধরনের দু একটা মানে স্পেসিফিক কথাবার্তা তো বইয়ের মধ্যেই আছে, সেটাকে আপনাকে একটু গুছায় নিতে হবে। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে পিরিয়ডিক ভেনিসেকশন, 400 to 500 ml every 5 to 7 days interval until hematocrit reaches less than 45। এটা হচ্ছে ভেনিসেকশনের কাজ। এরপরে আসেন আপনাকে মাইলোসাপ্রেশন করতে হবে। কি দিয়ে করবেন লেখেন এইভাবে যে মাইলোসাপ্রেশন বাই হাইড্রোক্সি কার্বামাইড ইন্টারফেরন আলফা। তারপরে আরেকটা হেডিং দেন টু প্রিভেন্ট লিউকেমিয়া ডেভেলপমেন্ট ইন ওল্ডার পেশেন্ট। লিউকেমিয়াকে প্রিভেন্ট করতে হলে আপনাকে ইন্ট্রাভেনাস আয়োডিনেটেড ফসফেট দিতে হবে। তারপরে লেখেন ফর থ্রোম্বোসাইটোসিস, যেহেতু এ ধরনের পেশেন্টের প্লাটলেট কাউন্ট এবং প্লাটলেট সাইজ অনেক বেশি বেড়ে যায়, তাহলে সেটাকে প্রিভেন্ট করার জন্য আপনারা লেখেন যে টু প্রিভেন্ট থ্রোম্বোসাইটোসিস আপনি কি কি দেবেন, হাইড্রোক্সি ইউরিয়া, আলফা ইন্টারফেরন এবং নতুন ড্রাগ হচ্ছে অ্যানাগ্রেলাইড, এই তিনটা জিনিস। তাহলে এইভাবে প্রত্যেকটা হেডিং দিয়ে লেখেন। তারপরে সবার শেষে লেখেন ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন। আপনি কি কি কমপ্লিকেশন সিআরভি তে এক্সপেক্ট করেন, স্ট্রোক, ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ, পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ, ভেনাস থ্রোম্বোএম্বোলিজম, ম্যাসিভ স্প্লিনোমেগালি, এক্সটেন্সিভ প্লুরাইটিস, এমআই, গাউট। এই কয়টা একদম ঠাডা মুখস্থ ছিল আমার এই আটটা। তো আপনি এই কমপ্লিকেশন গুলো লিখে রাখেন যে ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন।
তাহলে না আপনার পিআরভির একটা ট্রিটমেন্ট লেখা সুন্দর হবে। বাট কেয়ারির আপনারা লিভার ফেলিওর কমপ্লিকেশন হাবি জাবি কিছুই কেউ ঠিকঠাক মতো লিখতে পারেননি। তো এইগুলো না এইভাবে একটু গুছায় নিতে হবে, যেগুলো কমন টপিকস যেগুলো থেকে যেমন পিআরভি আমাদের সময় কিন্তু ওসপিতে একটা কোশ্চেন ছিল, খুব স্পষ্ট বোঝা যাচ্ছিল যেটা পিআরভি, যে আপনি ট্রিটমেন্ট দিয়ে রাখেন, অনেক মার্কস দিয়ে রাখছে। তো তখন যখন এইভাবে হেডিং আকারে সুন্দর করে আপনি লিখতে পারবেন তখন তো আপনার ব্যাপারটাই আলাদা হয়ে যাবে। ওকে, তো দেখেন আমি, আপনারা হয়তো এইটার রিভিউ পাবেন, আমি পিআরভিটা কত সুন্দর করে আপনি গুছায় লিখতে পারবেন সেটার একটা এক্সাম্পল আমি দিচ্ছি। এবং এটা যেহেতু হেমাটোলজি চ্যাপ্টারের ব্যাপার এই জন্য এটা বললাম, বাট কিভাবে কিভাবে লিখবেন সেটা তো আমি বলেই দিচ্ছি আমার ক্লাসে। হ্যাঁ, তাহলে এইভাবে জিনিসগুলো লিখতে পারলে না আপনি আটের মধ্যে একটা 60-70% মার্কস এর একটা ভালো জিনিস তৈরি করতে পারবেন। হ্যাঁ, এবং লেখাটাও তাড়াতাড়ি হবে। তো এইভাবে লিখবেন, ঠিক আছে? তো এইভাবে লিখবেন। ওকে, এখন আসেন ফার্স্ট শর্ট কোশ্চেনে। ভাইয়া এ এখানে 20 ইয়ার্স। বলেন। ডায়াগনোসিস এর ক্ষেত্রে এখানে হিউজ স্প্লিনোমেগালি কি পিআরভি তে কি কমন, না আমরা তো জাস্ট পালপেবল স্প্লিন বলি? পিআরভিতে তো হিউজ স্প্লিনোমেগালি পাওয়া যায়, অবশ্যই হিউজ স্প্লিনোমেগালি পাওয়া যায়। এটা অনেক সময় 60 বলা আর একটু হয় যে শুধু অনলি পালপেবল স্প্লিন আপনি পিআরভিতে পেতে, কিন্তু সবসময় মনে রাখবেন যে মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার কিংবা পিআরভি বলেন এগুলোতে বলা হয় যে ইনিশিয়ালি আপনার বলা হয় যে ডেভিডসনের এরকম একটা লাইন আছে যে পালপেবল স্প্লিনের কথা। তো হ্যালো। মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডারের খুবই স্পেশাল একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে হিউজ স্প্লিনোমেগালি, এবং এটাকে প্রভোকেট করছে বাটকেরি সিনড্রোম। বুঝতে পারছেন? এই জন্য আলটিমেটলি যে কোনো একটা ভেনাস থ্রোম্বোসিস তো খুব অ্যাক্সেলারেটেড স্প্লিনোমেগালি ঘটে, এবং সেটা পিআরভির ক্ষেত্রেও ঘটে। বুঝতে পারছেন? এই সিনারিওটা শুধু হেপাটোসেলুলার কার্সিনোমা দিয়ে এক্সপ্লেন করা যায় না? হ্যাঁ, শুধু হেপাটোসেলুলার কার্সিনোমা অন টপ অফ সিএলডি? আমরা টিডি হিসেবে দিব কিনা আদার কোনো 19% কিভাবে ব্যাখ্যা করবেন? ভাইয়া কোনটা? হিমোগ্লোবিন হেমোগ্লোবিন যেটা 19 অনেক হাই গ্রাম হেমোগ্লোবিন। কিভাবে ব্যাখ্যা হাই করবেন? হিমোগ্লোবিন তো ভাইয়া ওই যে পলিসাইথিমিয়া হয় না, এক্সট্রা হেপাটিক ম্যানিফেস্টেশন। তাহলে তখন কি আর আপনি সিএলডি এইচসিসি অন দ্য টপ অফ সিএলডি বলতে পারবেন? হাইপার ভিসকোসিটির ফিচার আছে এখানে, হেডেক, ডিজিনেস, পুরাইটাস। না, হাইপার এটা ভিসকোসিটির হিমোগ্লোবিন, ফিচার দিয়ে দিছি। হ্যাঁ, হেমোগ্লোবিন তো আপনি বাড়তে পারে পলিসাইথিমিয়া হিসেবে। হয়তো মনে করতে পারেন যে সিএলডি এই সেরেবেলার হেমাটোম আর এইচসিসি কি ভাই পেশেন্টের অ্যাকুট হচ্ছে এখানে তো অ্যাকুট অ্যাবডোমিনাল পেইন আছে, এইচসিসি তো অ্যাকুট অ্যাবডোমিনাল পেইন, ওটা তো একদিনের হয় না। হেডেক হচ্ছে, প্লুরাইটিস সিএলডির কনসিকুয়েন্সে ডেভেলপ করছে। ওকে, ডান। কিন্তু যখন আপনি সিএলডি হেপাটোসেলুলার কার্সিনোমা হয়ে গেছে, ভেরি আনলাইকলি পেশেন্টের কি ডেভেলপ করছে? না না, অ্যাকুট অ্যাবডোমিনাল পেইন আপনার এইচসিসি তেও হতে পারে। শুনেন, এইচসিসির কিন্তু একটা প্রেজেন্টেশন দেখবেন, এইচসিসির ক্ষেত্রে ল্যাঙ্গার ফেলোনিয়া একটা অ্যাকুট সেলুলার ফেলোনিয়া আপনার কাছে প্রেজেন্ট করতে পারে। হ্যাঁ, এখানে ওয়াইড রেঞ্জ অফ প্রেজেন্টেশন হেপাটোসেলুলার কার্সিনোমা আছে। উনি বলছেন ঠিক আছে এটা নেওয়া যাবে, কিন্তু আসলে এটাকে আপনি ওই ফিচারের সাথে হিমোগ্লোবিন 19 দিয়ে মিলাতে পারবেন না। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। আবার বয়স 60 বছর, আমরা তো মাইলোফাইব্রোসিস বা ওইগুলাতে একটু মানে বেশি এজে আশা করি, 60 ইয়ার্স। পিআরবি সাধারণত 40-50 তে আশা করি। পিআরভি তে বলা হয় যে মোর দেন 40 ইয়ার্স ইউজুয়ালি হয়, সেখানে তো বয়স 60 তে আছে। 40 হ্যাঁ, রেঞ্জের পরে কত বয়স হবে সে কথা কিন্তু বইয়ে বলা নাই। হ্যাঁ, আচ্ছা ঠিক ভাইয়া। আছে। হুম, হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন। সিএমএল উইথ ব্রাশ কাজ, যদি আমরা হিমোগ্লোবিন লেভেলটাকে অতটা ইয়ে না করি, সবকিছুতে আর শুভভাবে মিলবে না। যদি আমি সিএমএল উইথ ব্রাশ অ্যাকুট ব্রাশ ক্রাইসিস ট্রান্সফরমেশন ওইটা যদি বলা যায়, ব্লাড সেটা আসে ক্রাইসিস কিনা যদি ডিটেইলস। আপনার থাকে তাহলে দুটো জিনিস অবশ্যই পরীক্ষার হলে, সিএমএল এর ব্লাড ক্রাইসিস হলে সেটার একটা আলাদা নামও আছে। হ্যাঁ, ব্লাস্ট ক্রাইসিস এর ক্রাইটেরিয়া হইতে হলে সেখানে কি থাকতে হবে? হাই গ্রেড ফিভারের হিস্ট্রি থাকতে হবে, সাথে পেশেন্টের কি থাকবে? নোডিউলার সোয়েলিং অফ দ্য বডি থাকতে হবে। বুঝতে পারছো? তো সেটা তো নাকি ব্লাস্ট ক্রাইসিস
একটা স্পেসিফিক ক্লু আছে, সেই ক্লু তো এখানে নাই। আর পরীক্ষা হলে ওই যে কাহার স্যারের কথা আমি গ্যাস্ট্রোতে বলছি কিনা জানি না, আমি যখন ওরিয়েন্টেশন ক্লাস করি স্যারের তখন একটা কথা বলছিলেন যে আপনাকে পরীক্ষার হলে যে ক্লু দেওয়া হয়েছে সেই ক্লুটা থেকে আপনি ডিফারেন্সিয়াস প্রফেশনাল সাজাবেন। সাপোজ আপনার মনে হলো যে এর সাথে একটা লো গ্রেড ফিভার জুড়ে দিলে সুন্দর একটা ডায়াগনোসিস হয়, সেটা কখনোই করবেন না। আপনাকে কোশ্চেনে যে ক্লু দেওয়া হয়েছে সেই ক্লু থেকে আপনার যেটা মনে হবে সেটা, ইমাজিনারি কোনো সাইন সিমটম নিয়ে কখনো ডিডি কিংবা প্রফেশনাল সাজাবেন না। এটা কাহার স্যারের আমাদের ওরিয়েন্টেশন কোর্সে কথা ছিল, বুঝতে পারছেন? এবং একই কথা হ্যালো রিপিটেশন আমি শ্যামল স্যারের কাছ থেকেও পাইছি। হ্যালো ভাইয়া, হ্যালো। হ্যাঁ 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 বলেন। হ্যাঁ, আমি ডক্টর ইব্রাহিম হ্যাঁ বলছিলাম। আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম, এটা হচ্ছে, এটা এই হ্যাঁ কোশ্চেন হ্যাঁ নাম্বার বলেন। 1, এটা হচ্ছে কি মেনলি তো প্রাইমারি ডায়াগনোসিস পলিসাইথেমিয়া রুব্রা ভেরা, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমার হিস্ট্রিতে শুধু প্রাইমারি পলিসাইথেমিয়া রুব্রা ভেরা এবং সেকেন্ডারি পলিসাইথেমিয়া রুব্রা ভেরা রিলেটেড নিলেই তো হয়ে যায়। হ্যালো সেই ক্ষেত্রে আমার আইবিডি, ইমোবিলাইজেশন, সার্জারি এগুলি কি না আনলে চলবে না? আইবিডি। হ্যালো। হ্যালো। না না না, এটা হচ্ছে যে না না না, আপনাকে এটা তো না শুনেন, সিনারিওটা তো সেটা একদম হচ্ছে যে পিকচারটা পরেই বোঝা যাচ্ছে যে এটা পলিসাইথেমিয়া রুব্রা ভেরা। আমি শুধু পলিসাইথেমিয়া রুব্রা ভেরা প্রাইমারি হিস্ট্রিটা নিলাম, আর সেকেন্ডারি আদার্স কজ আছে, রেসপিরেটরি কজ, তারপর হচ্ছে কিডনি রিলেটেড কিছু কজ আছে, পিওকোমোসাইটোমা আছে, আদার্স কিছু কজ আছে, ওই রিলেটেড হিস্ট্রি নিলেই তো হয়ে যায়। এই ক্ষেত্রে আমি শুধু শুধু আইবিডি, সার্জারি, ইমোবিলাইজেশন এগুলি, আদার থ্রম্বোসিসের হিস্ট্রিটা না নিলে কি চলবে কি? আমি যদি ওই রিলেটেড হিস্ট্রিটা নেই। হ্যালো। নিতে হবে এটা, নিতে হবে। হ্যালো। সেটা হচ্ছে আপনি যখন কোনো একটা ডিজিজে, আমি কিন্তু হ্যালো, শুনতে চাচ্ছেন? আমি শুনতেছি। সেটা হচ্ছে যে, হ্যালো, রিডিং, হ্যালো, হ্যাঁ ভাইয়া একটা হচ্ছে বলেন। পিআরভির জন্য, আপনি পিআরভির জন্য আপনার রিস্ক অ্যাসোসিয়েশন দেখতে হবে, আপনার সেটার যে একটা ম্যানিফেস্টেশন বাটকিয়ারি হয়েছে সেটাও আপনাকে, ক্লিনিক্যাল সিনারিও বলছে যে ইটস এ কেস অফ সেকেন্ডারি পিআরবি, যে তার একটা ম্যানিফেস্টেশন হয়েছে বাটকিয়ারি সিনড্রোম। কিন্তু এই অলওয়েজ যে কোনো একটা রিস্ক ফ্যাক্টর অ্যাসোসিয়েশনের রুলস হচ্ছে যে আপনাকে আদার প্যারামিটার গুলো দেখতে হবে। আপনি কেমনে শিওর হইলেন যে এটা পিআরভি থেকেই এই না না, বাটকিয়ারিটা হয়েছে, এটা এর একদম সাথে আদার কোনো ফ্যাক্টর একে প্রভোগ করেনি? মানে সেক্ষেত্রে আদার্স, না আমার কথা হলো সেই ক্ষেত্রে আদার্স রিস্ক ফ্যাক্টর গুলো আমার হিস্ট্রিটা নিতে হবে, আপনি বলতেছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিতে হবে আপনার। কিন্তু আমার এখানে তো পিকচারটা একদম ক্লিয়ার কাট আছে পিআরভি এর কারণে, যেভাবে সিনারিওটা দেওয়া হয়েছে, এই জন্য বলেছিলাম আমি যদি শুধু ওই হিস্ট্রিটা বাদ দিয়ে না লিখি হ্যাঁ আমারটা ঠিক হবে আছে, কিনা? হ্যাঁ হ্যাঁ হবে না কেন, এটা তো আমি যদি বললামই তো, নিজের এটা আদার্স না করে শুধু সেকেন্ডারি ইন্ডিভিজুয়ালাইজ হিস্ট্রি ডিসিশন। শুধু শুধু হবে কিনা? হ্যাঁ হ্যাঁ হবে হবে হবে। তো তাদের অ্যাকসেপ্টেবিলিটিটা বোঝা মুশকিল, হ্যাঁ, কখন হাবিব ভাই, কিভাবে নেই। যেমন আমি যেভাবে কোয়েশ্চেন করছি সেভাবে যদি কোনো স্যার চিন্তা করে তাহলে হয়তো আপনি টায়াটায় পাশ করে যাবেন, কিন্তু 2+ আমি আপনাকে দিব না। এটা হচ্ছে মানে আমার রেশনালি, কথা বুঝতে পারছেন? এভাবে কোয়েশ্চেনের কিন্তু একটা রেশনালিটি থাকে সবসময়, যে এই জিনিসটাকে মানে টার্গেট পয়েন্ট করা হয়েছে, ওই পয়েন্টটাকে টার্গেট পয়েন্ট করা হয়েছে, এটা কিন্তু সবসময় কোয়েশ্চেনে থাকে। হ্যাঁ, এই জন্য মেডিসিনে অলওয়েজ একটু ব্রড বেস চিন্তা করে লিখতে হয়, তাহলে ভালো। এটা হচ্ছে আমার পরামর্শ। আচ্ছা হাবিব ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ হ্যালো। আচ্ছা, এর কোশ্চেনে তো আমাদের বার্চারি সিনড্রোম কজ হিসেবে পিআরভি, এটা মোটামুটি আমরা এখানে কিন্তু কোনো ডিডি লিখবো কি আমরা? কোনো ধরনের কোনো ডিডি এক্সক্লুড মানে মাথাতে নিয়ে আসার কোনো প্রয়োজন আছে? এখানে এখানে তো ডিফারেন্সিয়াল হিসেবে ডিডি তো মিলেই না, আর কোই ডিডি মিলে না তো সিনারিওর সাথে। না, যেমন আমরা হেপাটোসেলুলার কার্সিনোমা অন দ্য টপ অফ সিএলডি একটা রেয়ার পসিবিলিটিস দিয়ে। পাচ্ছি না। জি, আর কোনো ডিডি আনতে চান কিনা? জি জি। তো কোনো ডিডি মিলেই না। না
আচ্ছা ভাইয়া, ডিফারেন্সিয়ালে ভেনো সবসময় মনে অক্লুসিভ পয়েন্ট ডিজিজ আউট করা দেখা হচ্ছে যায় সিঙ্গেল কি? ডায়াগনোসিস। হেপাটোসেলুলার কার্সিনোমা অন দ্য টপ অফ সিএলডি এটাকে রাখতে পারি, বা দেখা যাচ্ছে যে হুম। সিওপিডির সাথে হেপাটোসেলুলার কার্সিনোমা অন দ্য না টপ অফ না না, এটা রাখতে পারি না। আপনি হিমোগ্লোবিন 18 দেখে আপনি সেখানে তো হিমোগ্লোবিন 18 পলিসাইথেমিয়া দেখে থাকবে। হেপাটোসেলুলার কার্সিনোমা রাখতে এসিসি পারেন না। তো সেকেন্ড পলিসাইথেমিয়া হয় না? হ্যাঁ পলিসাইথেমিয়া, হ্যাঁ হ্যাঁ। হাইপোগ্লাইসেমিয়া, লাং কার্সিনোমা। পিসি, পোরফারিয়া কিউটিনিয়া টার্ডাই, যে চারটা যে পয়েন্ট, ওখানে চারটা আছে, চারটা। পলিসাইথেমিয়া। তো সেকেন্ডারি পলিসাইথেমিয়া উইথ লিখলে কি একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কে আনানো যায় এখানে? এসসিসি অন দ্য টপ অফ সেকেন্ডারি দ্য সিএলডি। পলিসাইথেমিয়া বললে তাহলে আপনাকে ওই যে আপনার সেকেন্ডারি পলিসাইথেমিয়া তো আদার অন্যান্য কজ গুলাও আছে, হ্যাঁ। জি, যেমন এখানে আমাদের যেমন হেপাটিক Renal cyst। অ্যাডিনোমা হোক, হেপাটোসেলুলার কার্সিনোমা হোক, কিংবা হচ্ছে এলা- আপনার রেনাল হাইড্রোনেফ্রোসিসের অন্যান্য কজ, সিস্টের কজ, হ্যাঁ, ম্যালিগনেন্সি, টেস্টোস্টেরন থেরাপি, এগুলো তো আছে, হ্যাঁ, সেকেন্ডারি পলিসাইথেমিয়া। সেগুলো আপনি লিখতে পারবেন না তা না, তখনও আপনাকে হেডিং চেঞ্জ করে দিতে হবে। সেটা হচ্ছে সেকেন্ডারি না, ওটা অ্যাবসলিউট ইরেথ্রোসাইটোসিসের কজ, হ্যাঁ। জি জি। সেটা হচ্ছে এই সেকেন্ডারি ইরেথ্রোসাইটোসিস তো চারটা জিনিসে হয় খুব সম্ভবত, ওই যে অববেসিটি, স্মোকিং, হ্যাঁ, গেজ ব্যাক সিনড্রোম, ওইগুলো হয়। এটা হচ্ছে অ্যাবসলিউট ইরেথ্রোসাইটোসিসের ভেতরে এগুলো হয় সাধারণত। প্রাইমারি যেটা আছে সেটার হুম। মধ্যে আপনারা রেড সেল মাস বেশি পাবেন, হ্যাঁ, সেটাতে। হ্যাঁ, সেটা আপনার লিখতে পারবেন যে ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি যদি ইরেথ্রোসাইটস বাড়ে সেক্ষেত্রে এটা হতে পারে, হ্যাঁ। ডিডি, হেপাটোমার কথা বলা আছে। হুম। ডিডি হিসাবে মানে প্রাইমারি তো বার্চিয়ারি সিনড্রোম এটা আছে, কিন্তু কি এটা ডিডি কি লিখবো নাকি লিখবো না, নাকি ডিডি লিখলে এভাবেই তো লিখতে হবে, আর তো কোনো ডিডি সাজানো যায় না ওনার? না, আর কোনো ডিডি সাজানো যাবে না এখানে। পোর্টাল ভেন থ্রম্বোসিস ডিউ টু পলিসাইথেমিয়া রুবিফেরা, এটা কি দেওয়া যেতে পারে? রেয়ার পোর্টাল জিনিস ভেন পরীক্ষার হলে থ্রম্বোসিস। যে লিখতে হয় না, জি। পোর্টাল ভেন থ্রম্বোসিস পরীক্ষার হলে লেখা যাবে না, হ্যাঁ। তো ভাই একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে হুম। এইখানে তো আপনার প্রথম প্রশ্নটা হচ্ছে মেনশন রিলেভেন্ট ক্লিনিক্যাল হিস্ট্রি এন্ড এক্সামিনেশন টু রিচ ইউর ডায়াগনোসিস। তো এখানে তো অ্যাকচুয়ালি মানে আমাকে তো ক্লিয়ার কাট কোনো ডায়াগনোসিস না লিখে আমি তো সরাসরি ক্লিনিক্যাল হিস্ট্রি এক্সামিনেশনে তো ঢুকে যাওয়ার কথা আমার। তো সেই ক্ষেত্রে এই হুম। প্রভিশনাল ডায়াগনোসিস বা ডিডির কথা কেন আসতেছে? মানে এটা তো ক্লিনিক্যাল হিস্ট্রি আমি তো এক্সামিনেশন। সেটাই বলতেছি, এখানে তো আমি সরাসরি একটা সিঙ্গেল ডায়াগনোসিস ইন্ডিকেট করছি। এখন এখানে আলোচনা চলতেছে, বুঝতে পারছেন? আলোচনা তো অনেক কিছু নিয়ে চলতে পারে। না ভাই, মানে যদি এরকম কোশ্চেন আসে তাহলে সেটা কি আমি পয়েন্ট গুলা প্রভিশনাল একটু মাথার ভিতরে ডিফারেন্সিয়াল রাখতে লিখে হবে। তারপরে কি আগাবো, নাকি ক্লিনিক্যাল হিস্ট্রিতে সরাসরি ঢুকে যাবো? না, এরকম যদি আপনাকে কোনো লিখতে হবে। আপনি যদি এখানে প্রভিশনাল বাদেও, যদি সিঙ্গেল ডায়াগনোসিস বাদেও যদি আপনি লিখতে চান যে না আমি এটা পসিবিলিটি, তাহলে আপনাকে পরে ওটা জাস্টিফাই করতে হবে ক্লিনিক্যাল হিস্ট্রি, যে ফর না ভাই, হুইচ মানে পয়েন্ট আমার আপনি এটাকে জাস্টিফাই করছেন কি, এটা আপনাকে prove করতে হবে। হ্যাঁ, বলেন। না ভাই, আমার প্রশ্নটা ছিল যে এখানে তো মানে ক্লিনিক্যাল হিস্ট্রি এক্সামিনেশনটা চাইছে প্রথম কোশ্চেনে, মানে এখানে কিন্তু কোনো আলাদাভাবে কোনো ইয়ে করে নাই, কোশ্চেন দেয় না যে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস। দ্যাট ইজ ওয়াই আমি এটা বলতে চাচ্ছি যে না, এখানে কি আমি তাহলে আমার ডায়াগনোসিসটা আমি আগে লিখে নিব, নাকি হচ্ছে আমি হ্যাঁ, সরাসরি অবশ্যই ক্লিনিক্যাল লিখে হিস্ট্রি নিতে দিয়ে হবে, শুরু করব? কারণ দিতে হবে। শুনুন, আচ্ছা, আপনাকে পরীক্ষার হলে স্যাররা ওই দেখবেন যে এরকমই হিস্ট্রি এক্সামিনেশন চাইছে, ফার্স্ট লাইন সেকেন্ড লাইন ইনভেস্টিগেশন। আপনার যে ফরম্যাটে লং কোয়েশ্চেন থাকুক না কেন, আপনার মেইন পসিবিলিটি অথবা আপনার যে ডায়াগনোসিস আপনি চিন্তা করতেছেন সেটাকে আপনার প্রথমে লিখে নিতেই হবে। আপনাকে স্যারকে এটা দেখাই দিতে হবে যে এই কারণে আমি হিস্ট্রি এক্সামিনেশন ইনভেস্টিগেশনে যাচ্ছি, এটা আপনাকে লিখতেই হবে, এটা রুল। সেটা কোশ্চেন যে ফরম্যাটেই আপনার কাছে থাক না কেন, আপনার ডায়াগনোসিস, প্রভিশনাল অথবা ডিডি এগুলো লিখতেই হবে। ভাইয়া আমি একটু 1 মিনিট কথা বলতাম ভাইয়া। ভাইয়া মানে ডায়াগনোসিসটা হুম। ডিরেক্ট না লিখে এরকম করে কি লেখা যায়, ফ্রম দ্য ক্লিনিক্যাল সিনারিও দিস মাইট বি এ কেস অফ বার্চিয়ারি সিনড্রোম উইথ secondary secondary to myeloproliferative disease, and but I have some differential diagnosis keep in my mind. DD এর মধ্যে ভেনো অক্লুসিভ ডিজিজ, and for myeloproliferative disease polycythemia rubra vera and myelofibrosis, এভাবে কি লেখা যায় ভাইয়া? ক্লামজি হয়ে গেল না, আপনি ভেনো অক্লুসিভ ডিজিজ কেন আনতে যাচ্ছেন? ভেনো অক্লুসিভ ডিজিজ আপনি আবার তখন ওইটাকে ভাঙাতে যাবেন, জিনিসটা পেতে গেল না। সহজ কথা জটিল ভাবে বলার দরকার আছে? মানে ভাইয়া আপনি দুইটা তো একই রকম সাইন সিমটম নিয়ে প্রেজেন্ট করে। ডিজিজ দিয়ে আপনি আরো কত কি বুঝাইতে হুম, এটা তো একদম রিয়েল সিনারিও। আপনাকে যেটা দিচ্ছি এটা একদম পেশেন্টের পিকচার।
আচ্ছা, আমরা প্রসিড করি সামনে, হ্যাঁ। ভাই একটা কনফিউশন একটু ক্লিয়ার করি 2 হুম সেকেন্ড। আচ্ছা ধরেন এই ধরনের সিনারিও আছে যেমন যেটা একটা ডায়াগনোসিসকেই আসলে হিন্ট করে ক্লিনিক্যালি। তো এরকম একটা ব্রড কোয়েশ্চেনে স্যার কি এই ধরনের মনে করতে পারে কিনা যে এই ক্যান্ডিডেট একটা মাত্র ডায়াগনোসিস ক্লিনিক্যালি করছে, মানে তার রেয়ার কোনো থিংকিং আর নাই। তো হুম এই ধরনের কোনো মানে সম্ভাবনা আছে কিনা যে আমি একটা ডায়াগনোসিস দিলাম সম্ভাবনা এবং কম। সেটা ইভালুয়েট করলাম? মানে আসলে একটু বলা মুশকিল, এগুলো এক্সামিনার টু এক্সামিনার ভ্যারি করে, বুঝছেন। যেমন 2019-এর জুলাইতে একটা কোয়েশ্চেন দিছিল জেনারেলাইজড বডি একের কোয়েশ্চেন, হ্যাঁ। একটা 35 ইয়ার্স ফিমেল জেনারেলাইজড বডি এক নিচ্ছে। তখন যেটা আমরা জানতে পারলাম যে একটা সেগমেন্ট খাতা পড়ছিল জিলন মিয়া সরকার স্যারের কাছে, যারা প্রভিশনাল ডায়াগনোসিস হাইপোথাইরয়েডিজম লেখে নাই কিন্তু সবাইকে স্যার ফেল করে। বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ 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 ভাই, ওই যে যারা এটাই হাইপোথাইরয়েডিজম লেখে নাই জি বুঝতে জিলন পারছি মিয়া বুঝতে সরকার স্যার পেরেছি। তাদের সবাইকে ফেল করে দিচ্ছে। জি জি অথচ জি আমার এক ফ্রেন্ড আছে সিভিয়ার অস্টিওমেলাসিয়া লেখছিল, সে প্রভিশনাল ডায়াগনোসিস, সে পাস করছে। অথচ এটা ছিল ওয়ান অফ দ্য রেয়ারেস্ট ডিজিজ। সুতরাং রাইট স্যারদের রাইট। রেশনালিটি এখন বোঝা এখন মুশকিল, ভাইয়া হ্যাঁ, যে ব্রড স্যারের আসলে কোয়েশ্চেনে কি তো disease। এরকম এই টেনে টুনে তো দুই একটা ডিডি মানে আনা যায় যে কিছু কিছু কেউ মিলতেছে কেউ অনেক লেখছে কিছু মিলে না। ফাইব্রোমাইল লিখতে পারে না। হ্যালো, আচ্ছা হ্যাঁ, এই কোয়েশ্চেনটা যে আসছিল একবার, এই বার্চিয়ারি সিনড্রোমের একটা কোয়েশ্চেন এফসিপিএস এ আসছিল কয়েক বছর আগে। তো তখন আমি একটা ইয়া করেছিলাম যে ওইখানে একটা ডিডি টেনে টুনে নিয়ে আসা হয়েছিল, যদিও সিনারিওটা ভিন্ন ছিল। ওখানে একটা কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিসের একটা আমি কিন্তু ডিফারেন্সিয়েশন আনা লিখছিলাম হয়েছিল। ফার্স্টে সিরিয়াস, তারপরে লিখছিলাম যে হাই 2 নম্বরে, অথচ আমি কিন্তু ঠিক পাস করছি। কার কাছে খাতা পড়বে সে হুম, হুম, হুম। না, ওইটা একটা এখানে ব্রড বেস কোশ্চেন কনস্ট্রাকটিভ ছিল। আমি পেরিকার্ডিস একটা আসার স্যারদের কোনো মেন্টালিটির সুযোগ একটা নাই। এক্সাম্পল দিলাম আর কিছু না। আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। এটা হচ্ছে যে এখানে আসলে ক্লিনিক্যাল ইভালুয়েশনে তো আমরা মেনলি সাইন এন্ড সিমটমস এন্ড সাইন লিখি, ঠিক আছে? এখানে তো অনেকগুলি সাইনই আমাদের কোশ্চেন সিনারিওতে দেওয়া আছে। সেই ক্ষেত্রে কি আমি এই সাইনগুলি কি আমি এগুলো ইয়েতে লেখা লিখতে পারবো? যাবে না কোশ্চেনে, যেগুলো সাইন, সিমটম, হুম। ইনভেস্টিগেশন, কমপ্লিকেশন যেগুলো কোশ্চেনে থাকবে সেগুলো আপনি আর পরবর্তীতে লিখতে পারবেন না। ওগুলো তাহলে তো তো এখানে পেশেন্টের ডেভেলপ এখানে তো করছেই। এগুলি আপনি বাদ আর কি দিলে কি তো দেখতে চান সেটা লেখেন। এটা রিটেনের ক্ষেত্রেও ওএসপির ক্ষেত্রেও। না, এখানে তো আসলে অনেক সাইন দিয়ে থাকলে বেশি একটা সাইন আমাদের এগুলো হাতে বাদ থাকবে। দিলে আপনাকে কোশ্চেন মার্কস দেওয়া হয়েছে কত? 5 মার্ক না? আপনার কাছে খুব বেশি জিনিস এক্সপেক্ট করা হয়নি তো। আপনার মেরিট বুঝতে হবে কোশ্চেনের। আপনাকে খুব বেশি, আপনি যখন দেখবেন কোশ্চেনের মান 2, কোশ্চেনের মান 5, তখন বুঝবেন যে এখানে আপনার অ্যান্সারের এক্সপেকটেশন খুবই লিমিটেড, অল্প কিছু জিনিস দেওয়া হয়েছে। ওকে, আমরা আগেই শর্ট কোশ্চেন 1, এটা ডায়াগনোসিস কি? উইলসনস উইলসনস ডিজিজ। মেনশন ফিউচার প্ল্যান টু অ্যাসেস প্রগনোসিস, কি লিখছেন বলেন কেউ একজন? উইলসনস এর প্রগনোসিস অ্যাসেস করার জন্য আপনারা কি করতে চান? ফিউচার প্ল্যান কি? লিভার ফাংশন মনিটরিং, কপার লেভেল মনিটরিং। বায়োপসি, এতবার বায়োপসি করবেন? এতবার বায়োপসি করতে দিবে রোগী? উইলসনস ডিজিজ, রাইটফুলি এটা উইলসনস ডিজিজ, স্পেসিফিক ইনভেস্টিগেশন ম্যানেজমেন্ট প্ল্যান, এটা নিয়ে কথা বলছি না। যেটা নিয়ে কথা বলা সেটা হচ্ছে প্রগনোসিস অ্যাসেস করার জন্য কি করবেন। ডেভিডসনে কিন্তু আছে 3 লাইন। আমরা সেরাম সেরুলোপ্লাজমিন 24 আওয়ার্স, কপার আপনার ডিপেনিসিলামাইন, এই দুটো দিয়ে আর অ্যাসেস করতে পারি। 3টা পয়েন্ট, 2টা বলছেন আর একটা। প্রগনোসিস অ্যাসেস করার জন্য আরেকটা জিনিস দেখতে হয়। দেখেন এই জায়গায় লিখতে হবে যে হোয়াট টু মনিটর সাইড এফেক্টস অফ পেনিসিলামাইন। হ্যাঁ, একটা পেশেন্টকে আপনি দীর্ঘমেয়াদী পেনিসিলামাইন দিবেন, তখন অবশ্যই পেশেন্টের পেনিসিলামাইন অ্যাসোসিয়েটেড কমপ্লিকেশনস গুলোর ফলো আপ আপনাকে করতে হবে তার প্রগনোসিস অ্যাসেস করার জন্য। বুঝতে পারছেন? কারণ যদি কোনো কারণে আপনার কমপ্লিকেশনস ডেভেলপ করে যায় পেনিসিলামাইনের, তো আপনার সেক্ষেত্রে
অপশন হচ্ছে টেট্রাহাইড্রোমোলিবডেট, যেটা খুব বেশি অ্যাভেলেবল না এবং খুবই এক্সপেন্সিভ। তো সেটা না হলে আমাদের পরবর্তী অপশন হচ্ছে লিভার ট্রান্সপ্লান্টেশন। এই জন্য ভাইয়া প্রগনোসিসকে যদি উইলসনের অ্যাসেস করতে ফার্স্ট হয় লাইন, তাহলে অবশ্যই সাইড এফেক্টস জি। উইলসন ট্রিটমেন্টের জন্য ফার্স্ট ড্রাগ কোনটা? ফার্স্ট লাইন অফ ড্রাগ কি জিঙ্ক না ডিপেনিসিলামাইন? না না না, অবশ্যই না, জিঙ্কও কিন্তু পাওয়া যায় না, বুঝছেন? এখানে লেখা রয়েছে জিঙ্ক, আসলে আমাদেরকে দিতে হয় জিঙ্ক সালফেট অ্যাসিটেট। হ্যাঁ, জিঙ্কেট নাম তারপর যেটা, তো পাওয়া যাবে তাহলে না। এক একটা প্রাইস প্রতি। হ্যাঁ, আমাদের বাংলাদেশে কিন্তু পাওয়া যায় না। জিরকোনিয়া জিরকিরন এই নামে যেটা পাওয়া যায় ইন্ডিয়ার ওষুধ, ওটা আমাদেরকে আনাই নিতে হয়। হ্যাঁ, এক একটা পিস প্রায় মোর দেন 70 টাকাতে পড়ে যায়, এবং এটা ডোজ অনেক হাই, 150 মিলিগ্রাম করে দিতে হয়। এমনিতে পাওয়া যায় হচ্ছে অনলি 20 মিলিগ্রাম। সো মানে মানে হাইলি এক্সপেন্সিভ এবং আনঅ্যাভেলেবল ড্রাগ। এই জন্য ডিপেনিসিলামাইন স্টিল মানে আমাদের সবচেয়ে রিচেবল ড্রাগ। হ্যাঁ, সেটাও আমাদেরকে এখন দেশে কম পাওয়া যায়, মাঝে মধ্যে আনাই নিতে হয় ইন্ডিয়াতে। তো এই জন্য ওই ডিপেনিসিলামাইনটাই আমাদের লিভার ট্রান্সপ্লান্টেশনের আগের অপশন। এ কারণে ওটার সাইড এফেক্টস মনিটর করতে হবে, পেশেন্টের প্রগনোসিস করে। জাস্ট এই কথাটাই আপনাদেরকে ওইখানে চাওয়া হয়েছিল। হ্যাঁ, আর বাকিটা আপনারা পারছেন, সেটাতে কোনো সমস্যা নেই। আরিফ ভাই, হ্যালো। ওকে, হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। এলডিএসটা মানে এত বেশি হাই, এটা একটু কনফিউশন অ্যারাইজ করে কিনা? এলডিএস বাট, হ্যাঁ হ্যাঁ বাড়তে পারে না। বাড়তে পারে, উইলসন থেকে কি এলডিএস বাড়তে পারে? করতে কিভাবে পারে, পারে? হেমোলাইসিস করতে। আর মানে অলরেডি পেশেন্টের কিন্তু একটা টক্সিক ডেভেলপ করতেছে। হ্যাঁ, একটা হচ্ছে পেশেন্টের হেমোলাইসিস হয়, আর একটা হচ্ছে এই ধরনের পেশেন্টের যদি সিরোসিস ডেভেলপ করে, কন্টিনিউয়াস হেমোরেজও হইতে পারে। হ্যাঁ, দুইটা ফাংশনেই আসলে এলডিএসটা আপনি কি বেশি পেয়ে যাবেন, অনেক বেশি পেয়ে যাবেন। বুঝতে পারছেন? এখন আসেন, এইটার ডায়াগনোসিস কি ছিল? liver abscess. Alkaline phosphatase was very high. দেখেন, 45 years old man presented to emergency department with rigors and reported a fever. On examination, he has jaundice, tenderness over right upper abdomen. His CBC shows high WBC count and alkaline phosphatase was high. এটা ছিল অ্যাকুট কোলাঞ্জাইটিস। আসলে এটা লিভার অ্যাবসেস বলবেন আপনারা, এটা আমি কোশ্চেন করার সময় বুঝছিলাম, এই জন্য এমফাসাইজ দিয়ে দিছি এক জায়গায়। হ্যাঁ, অ্যালকালাইন ফসফেটাস ওয়াজ ভেরি হাই, অনেক অনেক বেশি। হ্যাঁ, লিভারে আমাদের দেখবেন যে বইতে বলা আছে যে মেবি হাই হইতে পারে, কিন্তু অ্যাকুট কোলাঞ্জাইটিস এর ক্ষেত্রে মানে অলওয়েজ অ্যালকালাইন ফসফেটাস উইল বি ভেরি ভেরি হাই। ওকে, তারপরে দেখেন যারা এটাতে রাইগোর তো সাধারণত মানে রাইগোর যে স্পেসিফিক কিছু কোর্সগুলোর মধ্যে। আপনি অ্যাকুট কোলাঞ্জাইটিস পড়ছেন ডেভিডসনে? কোলাঞ্জাইটিস এর ক্ষেত্রে একটা ট্রায়াল বলা হয়। হ্যাঁ, সেখানে কিন্তু থাকবে, ওটা একটু পড়ে নিন, খুব অল্প, মাত্র 8-10টা লাইন, কিন্তু আপনাদের বর্তমান সময়ের জন্য খুবই হাইলি অ্যান্টিসিপেটেড কোশ্চেন এটা। হ্যাঁ, যে কোনো মুহূর্তে ফেস করতে পারেন এটা। পসিবল কজ দেখেন, ডেভিডসনের প্রত্যেকটা লাইন ধরে ধরে আমি কোশ্চেন, জাস্ট 6 লাইনের ভেতরে এই 3টা কোশ্চেন আছে। হ্যাঁ, যে মানে হোয়াট ইজ দ্য পসিবল ডায়াগনোসিস অ্যাকুট কোলাঞ্জাইটিস, মেনশন 4 কজেস দ্যাট মাইট প্রেজেন্ট দিস কন্ডিশন। আপনারা জানেন যে স্টোন হোক, স্ট্রিকচার হোক, কিংবা আফটার ইআরসিপি হোক, কিংবা ম্যালিগনেন্সি হোক, ডেভিডসনের 4টা পয়েন্টই বলা আছে, এবং মেনশন নেক্সট টু স্পেসিফিক ইনভেস্টিগেশন এন্ড ট্রিটমেন্ট অপশনস ফর দিস পেশেন্ট। তো এটা কোলাঞ্জাইটিস সিভিডি যদি এক্সপ্লোর করতে চান, তাহলে আপনার ইনভেস্টিগেশন তো ডেফিনেটলি হচ্ছে দুইটা, আপনি এমআরআই উইথ এমআরসিপি করবেন, সাথে ইআরসিপি করবেন, এবং ইআরসিপিটা আমাদের থেরাপিউটিক অপশন হিসেবে কাজ করবে, ট্রিটমেন্টের মধ্যে এর সাথে অ্যান্টিবায়োটিক যুক্ত হবে। দেখেন ডেভিডসনের যে কয়টা লাইন আছে, ওই কয়টা লাইন থেকে এই কয়টা কোশ্চেন করা হয়েছে। হ্যাঁ, এটা অ্যাকুট কোলাঞ্জাইটিস।
3 নাম্বার আসেন, এটাতে কি অ্যান্সার দিছিলেন? কি সিনারিওতে কোন স্টেজ ছিল পেশেন্টের? A 30 years male reported positive for HbS Immunotolerant. during blood transfusion abnormality. Lab report showing SGPT 55, SGOT normal, ultrasonogram কোনো চেঞ্জ নাই। আমি বলছিলাম, how will you justify indication of treatment for the patient? কি করবেন এরপরে? পেশেন্টকে ট্রিটমেন্ট দিতে চান, কিভাবে জাস্টিফাই করবেন? কি হইলে হেপাটাইটিস বি পেশেন্টকে ভাইরাল ডিএনএ দেব, ভাইরাল ডিএনএ। ভাইরাল লিভার বায়োপসি করতে হবে ভাই, যদি এটা বলে দিছিলাম কিন্তু, হ্যাঁ, যদি হচ্ছে ভাইরাল লেভেল এবং আদার কজেস অফ মানে ওই ট্রান্সফারেন্স লেভেল। হ্যাঁ, তাহলে উত্তরটা এরকম হবে যে আপনি বি ভাইরাল ডিএনএ দেখবেন, যদি বি ভাইরাল ডিএনএ তার এক্সপেক্টেড লেভেল অর্থাৎ 2 × 10⁵ এর উপরে যদি থাকে, তখন সেক্ষেত্রে আপনি ফাইব্রো স্ক্যান অথবা কি করবেন, লিভার বায়োপসি করবেন। ফাইব্রো স্ক্যানে যদি ফাইব্রোসিস পান অথবা লিভার বায়োপসিতে নেক্রো ইনফ্লামেশন পান, পেশেন্ট ইজ ইন্ডিকেটেড ফর ট্রিটমেন্ট। এটা এই 3-4টা লাইনই আমি চাইছি। হ্যাঁ, হাউ উইল ইউ ফলো আপ দ্য পেশেন্ট? যে কোনো একজন বলেন কি লিখছিলেন, ফলো আপ কিভাবে করবেন? পেশেন্ট SGPT এবং ভাইরাল লোড আমরা 3 to 6 মান্থলি, আর HbS পজিটিভ আমরা HbS অ্যানুয়ালি। না, গাইডলাইন অনুযায়ী হলো না। হ্যাঁ, গাইডলাইনে যেটা বলা আছে সেটা হচ্ছে ALT এবং CBC, সেটা মান্থলি করতে হবে। এখানে থাইরয়েড ফাংশন টেস্ট করতে হয় 3 মান্থলি, আর একটা হচ্ছে HbSSG 3 মান্থলি করতে হয়, আর HbEAg, NT-HbE, বি ভাইরাল ডিএনএ এটা করতে হয় কখন? 6 মাস এবং 12 মাসের সময়। হ্যাঁ, এটা হচ্ছে গাইডলাইন অনুযায়ী কথাবার্তা, ঠিক আছে? 4 নাম্বার কোয়েশ্চেন যেটা আছে সেটা হচ্ছে স্টেট দ্য অ্যালগরিদম অফ এর ফ্লো চার্টটা দিয়ে দিলে হবে ভাই। স্ট্রাটিফিকেশন অফ পেশেন্ট উইথ আছে, সেটাই আসলে 19শে জানুয়ারির একটা কোয়েশ্চেন। ফ্লোচার্ট নিয়ে আসলে কোনো কথা নাই, আসেন এইটা নিয়ে কথা বলি। এটা কি ডায়াগনোসিস? অনেক কিছু পজিটিভ নেগেটিভ দেয়া আছে এই কোয়েশ্চেনের মধ্যে, না? Decompensated CLD with encephalopathy. হেপাটিক এনসেফালোপ্যাথি ভাইয়া, তো কোয়েশ্চেন দেখলেও টের পাওয়া যাচ্ছে এটা, তাই না? যে 60 ইয়ার্স মেল ড্রাউজিনেস আছে, বলা হচ্ছে ড্রাগ ওভারডোজ সে নেয়নি, তারপরে বলা হয়েছে যে পেশেন্টের গ্লুকোজ লেভেল নরমাল। কতগুলো পজিটিভ ফাইন্ডিংস দিয়ে ইম্পর্টেন্ট ডিডি গুলাকে কোশ্চেন এক্সক্লুড করা আছে, না? এখন বলা হয়েছে স্টেট প্রিসিপিটেটিং ফ্যাক্টরস ফর দিস পার্টিকুলার কন্ডিশন। কি লিখছিলেন? জিআই ব্লিডিং ছিল, যেহেতু হিমোগ্লোবিন কম ছিল, এটা মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া ছিল। আপনি অ্যানসারটা কি কোশ্চেন থেকে করবেন না ডেভিডসনের বক্স থেকে? জলপিডেম হবে ভাইয়া। ইনফেকশন ছিল একটা ভাইয়া, একটা ইনফেকশন ছিল, তারপরে হচ্ছে একটা মেসেজ জিআই ব্লিডিং ছিল। আপনাকে বলা হয়েছে যে স্টেট প্রিসিপিটেটিং ফ্যাক্টর, তাহলে দেখ For this condition. ফর দিস পার্টিকুলার কতগুলো ক্লু দেয়া আছে। একটা হচ্ছে জলপিডেম, যতই সে ওভারডোজ না নিক আপনি এটা কন্টিনিউ করতে পারবেন না। নাম্বার 1, পেশেন্টের টেন্ডার ডিস্টেন্ডেড অ্যাবডোমেন আছে, ডব্লিউবিসি কাউন্ট হাই আছে। কি বোঝাচ্ছে এটা দিয়ে? ইনফেকশন আছে পেশেন্টের, এটাকে অ্যাগ্রাভেট করছে। কথা বুঝতে পারছেন? যেহেতু টেন্ডার ডিস্টেন্ডেড অ্যাবডোমেন, পেশেন্টের এটা কি হতে পারে? ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশনও হতে পারে। ম্যালিগন্যান্সিও একটা প্রভোকেটিং ফ্যাক্টর। সাথে দেখেন হিমোগ্লোবিন অনেক কমাই দিছি, তার মানে পেশেন্টের এখানে ব্লিডিংও হচ্ছে। এটা কিন্তু খুব টেকনিক্যাল কোয়েশ্চেন। হ্যাঁ, আপনারা খুবই রাইটফুলি ধরতে পারছেন। এটা কিন্তু বক্স থেকে গদবাধা লিখলে হবে না। আপনাকে কোয়েশ্চেনটার অ্যাসেসমেন্ট চাইছি আমি, যে আপনি কোয়েশ্চেনটাতে ধরতে পারছেন কিনা যে এনকেফালোপ্যাথি এই কোয়েশ্চেনে কি কি জিনিস মানে অ্যাডভোকেট করছে
এনসেফালোপ্যাথি ডেভেলপমেন্টে। তাহলে বোঝা যাচ্ছে আপনারা রাইট ট্র্যাকে আছেন, হ্যাঁ? সাথে ইনফেকশনটা লিখবেন। এখন দেখেন, নেম নেক্সট ফর ইনভেস্টিগেশন টু রিচ ডায়াগনোসিস এন্ড ফর ম্যানেজমেন্ট পারপাস। এখন বলেন কি লিখছিলেন? সিরাম বাবুল বলছে ইলেকট্রোলাইট লিখছিলাম। এরপরে ইনভেস্টিগেশন কি করবেন? সিরাম ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট, ভেরি গুড। অ্যালবুমিন তারপর দেখবো আগে। আর্টেরিয়াল অ্যামোনিয়া স্টাডি করতে হবে, তারপরে ব্লাড ইউরিয়া লিখছিলাম। স্টাডি। তাহলে সিরাম দেখেন, ইলেকট্রোলাইট, ব্লাড ইউরিয়া। আপনাকে ডায়াগনোসিসে মানে পৌঁছাইতে হলে ভাই একজন একজন করে বলি। আচ্ছা, এটা আসলে অহেতুক কথা বলা হবে, আমি বলে দিচ্ছি। আপনারা ভালোই লিখছেন যে ইনভেস্টিগেশনের রিচ এখানে দুইটা পার্ট আছে আসলে, হ্যাঁ? একটা ডায়াগনোসিসে পৌঁছাবেন, আবার এই ইনভেস্টিগেশন গুলা আপনাকে ট্রিটমেন্টেও হেল্প করবে। তাহলে দেখেন এখানে কতগুলো কমপ্লিকেশনের দিকে ইঙ্গিত দেওয়া হয়েছে না? তাহলে আপনাকে দেখতে হবে যে কমপ্লিকেশন গুলার ফার্দার ইভালুয়েশন আমি কি দিয়ে করব। যে পেশেন্টের একটা ক্রিয়েটিনিন করবেন, পেশেন্টের একটা ইলেকট্রোলাইট করবেন, কন্টিনিউয়াস ব্লিডিং হলে এই ব্লিডিং আপনাকে থামাইতে হবে, আপনি একটা আপার যে এন্ডোস্কোপি করবেন, বুঝতে পারছেন? আপনি প্রথ্রম্বিন টাইম সাথে হচ্ছে অ্যালবুমিন করবেন এনকেফালোপ্যাথির অ্যাসেসমেন্টে, সাথে করবেন ইইজি আর অ্যামোনিয়া। সো এই প্রত্যেকটা জিনিস যেমন আপনাকে ডায়াগনোসিসে হেল্প করবে, পাশাপাশি আপনার এবং এই কোশ্চেনের মেরিট চিন্তা করতে হবে যে যেহেতু তার হিমোগ্লোবিন অনেক কম, তাহলে এই ব্লিডিংটাকে আমার, হ্যাঁ, আপার যে এন্ডোস্কোপি আমার লাগবে অনগোয়িং ব্লিডিং থামানোর জন্য, হ্যাঁ? এই পয়েন্টগুলো এখানে আসবে যে কোশ্চেনে আপনাকে যা দেওয়া হয়েছে সেটাকেও সলভ করতে হবে। তো এই জিনিসগুলো ম্যাক্সিমাম খাতাতে অ্যাবসেন্ট পাইছি বলেই আপনাকে বললাম আপনাদেরকে যে আসলে এই ভাইয়া জিনিসগুলো একটা একটু কোয়েশ্চেন খেয়াল ছিল রাখতে ভাইয়া। হবে। ভাইয়া এখানে একটা জিনিস ছিল ভাইয়া, এখানে তো ডাব্লিউসি কাউন্ট ব্লাডে হাই। আমি অ্যাসাইটিক ফ্লুইডটা ট্যাপ করে, এটা তো এসবিপিও হইতে পারে ইনফেকশন হয়ে, তখন টেন্ডার আছে, অ্যাসাইটিস আছে। তো আমি অ্যাসাইটিক হুম, ফ্লুইডের সেল কাউন্টটা দেখবো না? অ্যাসিটিক ফ্লুইড ইয়ে করা না মানে না, এইখানে তো অ্যাসিটিক ফ্লুইড আপনাকে প্যারাসিনথেসিস করা ট্যাপ যাবে না। করতে হবে। প্যারাসিনাস এটা করলে আবার তো ট্যাপ করলে এনকেফালোপ্যাথি করবে। আমি তো এখানে প্যারাসিটামল ট্যাপ করা যাবে না তো। এখানে দেখেন কতগুলো জিনিস আছে, আপনাকে আপনি কথা বললে সেটাকে জাস্টিফাই করতে হবে, হ্যাঁ? দেখেন এনকেফালোপ্যাথি আছে, আপনি লার্জ ভলিউম প্যারাসিনথেসিসের কথা চিন্তা করতেছেন, হ্যাঁ? তাহলে তো অসুবিধা, হ্যাঁ? ওইটা আরো প্রকোপ করবে, মানে এগুলো করা ডায়াগনস্টিক যাবে না। অ্যাসপিরেশন 50 ml বা 1 ml কাউন্টটা দেখা যাবে কিনা, সেল কাউন্ট হ্যাঁ, অ্যাসাইটিক সেটা ফ্লুইডের? তারপরেও আমরা সেটাকে আমাদের সেকেন্ড লাইন চিন্তায় রাখবো। আপনি আগে ইনিশিয়ালি আপনাকে পেশেন্টকে স্টেবল করেন, তারপরে দেখা যাক, হ্যাঁ? এই আনডিউ কোন প্রসিডিউরে আমরা যাই না, ইভেন এন্ডোস্কোপি করতেও, কারণ এন্ডোস্কোপি করেই আপনি পেশেন্টকে খারাপ করে ফেলতে পারেন, কারণ মিউকোসা গুলো এত ফ্রাইবল থাকে, একটা দুইটা জায়গায় খোঁচা লাগলে সেখান থেকেই দেখা গেল আপনি ভ্যারিজ বন্ধ দিয়ে অন্য ব্লিডিং করে ফেলছেন, হ্যাঁ? তখন আরো অন্যান্য প্যারামিটার গুলো অ্যাসেস করে নিতে হয়, প্রোথ্রম্বিন টাইম, প্লাটেলেট কাউন্ট, বুঝতে পারছেন? আলট্রাসোনোগ্রাফি আপনাকে আলট্রাসোনোগ্রাফি করতে চান? করতে পারবেন তো, চেম্বার অসুবিধা অ্যাবডোমেন, নেই। তার সাথে ডাব্লিউবিসি কাউন্ট হাই। আপনি আলট্রাসাউন্ড করবেন তো? আমি তো এই জায়গায় মানে কথা তো বলছি, আচ্ছা, আলট্রাসাউন্ড তো অবশ্যই করতে পারবেন। অ্যাসিটিক ভাই ফ্লুইড এখানে 5টা 4 ইনভেস্টিগেশন চেয়েছে, আমরা এত কিছু আননেসেসারি লেখা দিয়েছি। না না, আপনার 4 ইনভেস্টিগেশনস মানে এই যে কতগুলো জিনিস এখানে 4 সাবজেক্ট, কিন্তু রুল অফ 4 আর রুল অফ 6 শুরু হয়েছে এখন, হ্যাঁ? আগে রুল অফ 6 ছিল, এখন রুল অফ 4, হয় 4টা চাই নইলে 6টা চাই, হ্যাঁ? তো এই 4টা হইলে আপনাকে কোশ্চেনের দিকে তাকাইতে হবে। যখনই এ ধরনের, আমি যেরকম চিন্তা করছি যে কোশ্চেনে পেশেন্টকে ম্যানেজ করার জন্য আপনার মানে মেইনলি ইনভেস্টিগেশন কোনটা, আপনি তো হেপাটিক এনকেফালোপ্যাথি বুঝতে পারছেন, তাহলে আদার কমপ্লিকেশন প্লাস ওই একই ইনভেস্টিগেশন দিয়ে পেশেন্টকে ম্যানেজ করতে পারবেন আপনি। যেমন একটা ইলেকট্রোলাইট, যেমন এটা লাগবে, ডেফিসিয়েন্সি থাকলে আপনি ট্রিটমেন্টে লাগবে। ক্রিয়েটিনিন, এটা আপনার যেমন কমপ্লিকেশন খোঁজার জন্য লাগবে, ওইটাকে আপনার ইমিডিয়েট ট্রিট করতে হবে, কথা বুঝতে পারছেন? ব্লিডিং অনগোয়িং আছে, আপনি একটা আপার জিআই এন্ডোস্কোপি করেন, ব্লিডিং থাকলে সেটাকে আপনি বন্ধ করেন, ওকে? আর একটা হচ্ছে ডাব্লিউবিসি কাউন্ট, যেহেতু অনেক হাই, একটা ইনফেকশনের ফিচার আছে, আপনি কালচারের সার্ভেতে যান, আলটিমেটলি সেখান থেকে পেশেন্টের অর্গানিজম বেসিস পেশেন্টকে ম্যানেজ করে, কমপ্লিট, হ্যাঁ? এই 4টা। এখন স্টেট দ্য ম্যানেজমেন্ট অফ দ্য পেশেন্ট, তাহলে আপনারা হেপাটিক এনকেফালোপ্যাথির যে ম্যানেজমেন্ট আপনাদের প্রোটোকল শেখানো হয়েছিল যে আপনারা ড্রাগ যাবেন, ডায়েট রেস্ট্রিকশনে যাবেন,
তারপরে হচ্ছে আপনার লিভার ট্রান্সপ্লান্টেশন ইজ অ্যান অপশন। আর পাশাপাশি পেশেন্টের এইখানে যে কমপ্লিকেশনস গুলো দেয়া আছে সেই কমপ্লিকেশনস গুলো ম্যানেজ করবেন। জাস্ট ম্যানেজমেন্ট প্ল্যান চাওয়া হয়েছে, ম্যানেজমেন্ট চাওয়া হয়নি। যখন এরকম ম্যানেজমেন্ট প্ল্যান চাবে তখন লিখবেন ড্রাগ লিখে ডানে লিখবেন যে প্রোটিন 1 to 1.5 গ্রাম পার ডে, এইভাবে আপনি এটা এক্সপেক্ট। তারপর ড্রাগ, কোন কোন ড্রাগ দিতে চান, তখন আপনি লিখবেন যে আপনি রিফাক্সিমিন দিতে চান, ল্যাক্টোলোজ দিতে চান, এটা লিখবেন যে পিপিআই দিতে হবে। তারপরে আপনার হচ্ছে কি বলে আপনি তারপরে আপনার লাস্ট অপশন লিভার ট্রান্সপ্লান্টেশন। তারপরে এখানে যে কমপ্লিকেশনস গুলো আছে সেই কমপ্লিকেশনস গুলো ম্যানেজ করতে চান, হ্যাঁ সেইটা লিখবেন। তাহলে আলটিমেটলি জাস্ট শুধু হেডিংটা লিখলেই হবে, অন্য কিছু না। ঠিক আছে? যেমন উইথড্র অফ দ্য ড্রাগস, যেমন জলপিডেম আছে, এটাকে আপনার বন্ধ করতে হবে। আপনি ড্রাগে যাবেন, ডায়েটে যাবেন, পেশেন্টের ডিহাইড্রেশন, ইলেকট্রোলাইট ব্যালেন্স করবেন। ট্রিটমেন্ট অফ দ্য কজ, লাস্ট অপশন লিভার ট্রান্সপ্লান্টেশন। ঠিক আছে? কজ এন্ড কমপ্লিকেশনস হবে, সরি এখানে কজ না, শুধু কজ এন্ড কমপ্লিকেশনস। তাহলে আপনার জাস্ট শুধু হেডিংটা দিতে পারলেই হবে, আর কিছু না। হ্যালো ভাইয়া। হ্যাঁ হ্যালো, বলেন। আচ্ছা আমি একটা কোশ্চেন, এই সিনারিওটার একটা সিঙ্গেল লাইন ডায়াগনোসিসটা কি হবে এটা? কোনটা? যে এই হেপাটিক ডায়াগনোসিস এনকেফালোপ্যাথি, হেপাটিক এনকেফালোপ্যাথি। সাথে কি এটা আছে যে স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস আছে? না, আপনি কেন এটা তো ইনফেকশনটা যে শুধু এসবিপি দিয়েই হয়েছে এটা আসলে বোঝা না, মুশকিল। এখন হ্যাঁ, আমি যদি এটা টেন্ডার অ্যাবডোমেন আছে, টেন্ডার এটা অ্যাবডোমিনাল হইতে পারে যে হেপাটিক এনকেফালোপ্যাথি, এর সাথে কিছু ফ্যাক্টর না আছে, না হ্যাঁ প্রিসিপিটেটিং আমি যদি ফ্যাক্টর লিখি আছে। লিখি যে হেপাটিক এনকেফালোপ্যাথি উইথ স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস, যেটা যে ডিস্টেন্ডেড অ্যাবডোমেন আছে, এসআইটিস আছে, এটা তো আমি এক্সক্লুড, ফিভার আছে, পেশেন্ট ডাব্লিউসি কাউন্ট বেশি আছে, ঠিক আছে, এটা বললে কি ভুল হবে? কিন্তু হেপাটিক এনকেফালোপ্যাথিতে তো ডাব্লিউসি কাউন্ট এত বেশি হওয়ার কথা না। এই ক্ষেত্রে আপনাকে আমার কোশ্চেন হচ্ছে আপনি কি করে শিওর হলেন যে এটা এসবিপি? আদার কোনো কিছুর কারণে এটা হয়নি, এটা আপনি শিওর হলেন কেমন? না আদার্স হইতে, কিন্তু এটা তো আমার যেহেতু একটা সাইন আছে, এসআইটিস আছে, টেন্ডার আছে, সেক্ষেত্রে বলতে পারি কিনা? না না, মেডিসিন সব পসিবিলিটিসই সম্ভব, সব না না আমি জানি, যদি সিঙ্গেল মেডিসিনে লাইনে, সব পসিবিলিটিস। আমার কথা হচ্ছে সিঙ্গেল লাইনে হেপাটিক এনকেফালোপ্যাথি না বলে হেপাটিক এনকেফালোপ্যাথি উইথ স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস যদি লিখি আমি, ভুল হবে কি? নাকি শুধু হেপাটিক এনকেফালোপ্যাথি লিখি? হেপাটিক এনকেফালোপ্যাথি লেখাটাই জাস্টিফাইড, এটা আমার কাছে মনে হয়েছে। হ্যাঁ, কিন্তু হেপাটিক এনকেফালোপ্যাথি এরকম টেন্ডার ডিস্টেন্ডেড থাকবে, সাথে আবার ডাব্লিউবিসি কাউন্ট এত বেশি হওয়ার কথা না, শুধু কোনো প্রিসিপিটেড ইনফেকশন ধরলে আমরা ওইটা ধরতে পারি না। যে কোনো একটা ইনফেক্টিভ কন্ডিশন যদি সিএলডির আসে, সেটা তো একটা কাইন্ড অফ ম্যানিফেস্টেশনস হইতে পারে হেপাটিক। ডিকম্পেনসেটেড সিএলডি লিখলে কি হবে? অথবা লেখা যায় হেপাটিক এনকেফালোপ্যাথি উইথ ডিউ টু ডিকম্পেনসেটেড সিএলডি। তো ডিকম্পেনসেটেড সিএলডি যদি শুধু লেখা হয়, হ্যালো, দেখা যাওয়ার কথা তো। কথা বুঝতে পারছেন? তো এই হেপাটা আলটিমেট আপনাকে মানে রিপ্রেজেন্ট করছে। আসেন আমরা ওস্টিতে যাই। হ্যালো। হ্যাঁ হাবিব ভাই, হুম। এটা যদি আমি যদি শুধু ডিকম্পেনসেটেড সিএলডি লিখি, তাহলে কি এক্সপ্লেইন করে না যে এসডিপি হোক বা এনকেফালোপ্যাথি হোক? হ্যাঁ, ডিকম্পেনসেটেড সিএলডি লিখলে হবে, বরং আগে ওই শুধুমাত্র এসবিপি থেকে কনফাইন থাকার থেকে ডিকম্পেনসেটেড সিএলডি মানে লেখা মোর রেশনাল। বুঝতে পারছেন? এটাই আমার কাছে মনে হচ্ছে। ওইটা মোর রেশনাল, যে আপনি ডিকম্পেনসেটেড সিএলডি তারপরে তার ফ্যাক্টর গুলো দেখতে চাচ্ছেন, এটা মোর রেশনাল। হ্যাঁ, এটা লিখতে পারবেন, কোনো অসুবিধা নেই। ভাই একটা পয়েন্ট বোধহয় মিস করে গেছি আমি। আমরা যে অ্যাসাইটিক ফ্লুইড স্টাডিটা করব, ওইটা কি এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক থেরাপির আগেই তো আমি স্যাম্পল পাঠিয়ে দিব, নাকি এখানে কোনো আপনি একটা না, কথা বলছিলেন, আপনি আমি অবশ্যই, মিস করে আপনি গেছি। তো এই কন্ডিশনে তো আপনি অ্যান্টিবায়োটিক স্টার্ট করে দিবেন। হ্যাঁ, আমরা সিস্টেমিক অ্যান্টিবায়োটিক এই ক্ষেত্রে স্টার্ট করে দিই, অবশ্যই পাঠাইতে হলে এর আগে পাঠাতে হবে। জি মানে কালচারে মানে তো আসবে না পরে, এটা তো আপনি সেই ক্ষেত্রে যে আগে কোনো পাঠানোর কোনো অসুবিধা নাই তো, মানে যেটা আমরা করি আর কি ক্লিনিক্যালি? না, কোনো অসুবিধা নেই, না কোনো অসুবিধা নেই, পাঠাইতে পারবেন অবশ্যই, এটাই রুলস। জি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, ওসপি নিয়ে আমরা কথা বলি। এটার ডায়াগনোসিস কি ছিল?
55 years male diabetic patient came with sudden severe upper abdominal pain with high grade fever and weight loss. On examination, there is a lump at right lower abdomen with jaundice. কি diagnosis এটা? বিডি এবার হ্যাঁ, Carcinosecum necrotizing metastasis to liver, followed by liver abscess. এটা লিভার অ্যাবসেস। হ্যাঁ, এখন সেখানে কার্সিনোমাই যে আছে সেটা আমরা শিওর না। এখন রাইট লোয়ার অ্যাবডোমেন ওটা এখানে ম্যালিগন্যান্স হতে পারে, আইবিডিও হতে পারে। appendicular lump হ্যালো, কথা শুনতে পাচ্ছি না আপনার। আপনি একাই বলেন। সিএ কোলন উইথ লিভার মেটাস্টেসিস, এটা বেশি জাস্টিফাইবল মনে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আপনাকে তো বলা হচ্ছে আপনি ক্লিনিক্যাল 3টা হিস্ট্রি নেবেন, সায়েন্স নেবেন। যখনই একটা রাইট লোয়ার অ্যাবডোমেনে একটা ম্যাস লেশন থাকবে এবং সেটা আলটিমেটলি দেখেন এখানেও কতগুলো ক্লু, পেশেন্টের কোমরবিড কন্ডিশন দেওয়া আছে, 55 ইয়ার্স মেল ডায়াবেটিক পেশেন্ট। হ্যাঁ, একটা অ্যাবসেস ক্রিয়েট হওয়ার জন্য যে পেশেন্টের ইমিউন কম্প্রোমাইজড কন্ডিশন প্রয়োজন হয় সেটা কোশ্চেনে ক্লুতে দেওয়া আছে। এটা যে অ্যাবসেস একটা গ্রেভ কন্ডিশন সেটা দেওয়া আছে এবং সেটার সোর্স কি সেটাও দেওয়া আছে। হ্যাঁ, সো এইখান থেকে খুব সহজেই আপনি ক্লিনিক্যাল হিস্ট্রি এবং সায়েন্স এগুলো আপনি বের করতে পারবেন। এবং দেখেন একজন বলছেন ম্যালিগন্যান্সি কিনা, আপনাদের কিন্তু একটা ক্লু বলছিলাম যে ইনভেসিভ আর নন ইনভেসিভ এই কথাবার্তাগুলো একটু বুঝবেন। যদি এই ধরনের কথাবার্তা থাকে এটাও রেট্রোগ্রেডলি বুঝবেন যে হ্যাঁ আমাকে কোনো একটা গ্রেভ কন্ডিশনের দিকে ইন্ডিকেট করা হয়েছে। হ্যাঁ, এগুলো একটা রেট্রোগ্রেড থিঙ্কিং এর একটা জায়গা, এখানে ইনভেসিভ নন ইনভেসিভ চাইছি। তো সেটাতে কি কি আছে না আছে এগুলো আপনারা জানবেন। এখন একটা পেশেন্টকে যদি কার্সিনোমা কোলন চিন্তা করেন যে সেটার কারণে পেশেন্ট এটা হয়েছে কিনা, তখন আমাদেরকে জানতে হবে হ্যাঁ পেশেন্টের পাররেক্টাল ব্লিডিং, আদার ইমিউন কম্প্রোমাইজ কন্ডিশন পেশেন্টের আছে কিনা, টেনেসমাস। হ্যাঁ, এগুলো ডেভিডসনেই আছে। টেন্ডার হেপাটোমেগালি, রাইট সাইডেড প্লুরাল ইফিউশন এবং তিনটা করে সাইন, এগুলো আপনি আগে থেকে রেডি না করলে পারবেন না, এটা কনফার্ম। এটা ডেভিডসনে এই লিভার অ্যাবসেস স্যাররা কিন্তু হয় ওসপিতে দেয় নয় কোশ্চেনে দেয়। এই সার্কেলটা স্যাররা রাখেই মাঝে মধ্যে। হ্যাঁ, আগে তো নিয়মিত ভাইভাতে জিজ্ঞেস করতো। তো কোলোনোস্কোপি আপনার ইনভেসিভ নন ইনভেসিভ এখানে দেয়া আছে, মেডিকেল কি করবেন না করবেন সেটা তো আপনাদেরকে আমি আপনাদের যখন লিভার অ্যাবসেস পড়াইছি তখন ওই স্লাইডের ভেতরেই নোটটা আমি দিয়ে দিছিলাম, যে নোটটা আমি করছিলাম। তো এই স্লাইডেও আপনারা সেটা পাবেন। যেহেতু ডায়াগনোসিস আমাদের হয়ে গেছে, বাকি জিনিসগুলো বইতেই পাবেন। হ্যাঁ, ওইটা কি ছিল সবচেয়ে সহজ কোশ্চেন? এটা উইলসন ছিল, ওই যে সানফ্লাওয়ার উইলসন ডিজিজ উইথ কেএফডি, সানফ্লাওয়ার ক্যাটারাক্ট আছে, আর সানফ্লাওয়ার ক্যাটারাক্ট আর বেজাল গ্যাংলিয়া ক্যালসিফিকেশন আছে। বেজাল গ্যাংলিয়ার হাইপার ইনটেনসিটি মানে বেজাল গ্যাংলিয়াতে আছে। এই ছবিটা কিন্তু ডেভিডসনেই আছে। হ্যাঁ, দেখবেন ডেভিডসনের অপথলমোলজি যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারের ভেতরে একটা সানফ্লাওয়ার ক্যাটারাক্টের ছবি আছে, কিন্তু এটা কিন্তু সেই ছবি। হ্যাঁ, তো এটা একটা সানফ্লাওয়ার ক্যাটারাক্ট, পাশে আপনার কি চাওয়া হয়েছে যে সিগন্যাল ইন্টেন্সিটি বেশি কোথায়, সেটা হচ্ছে গ্লোবাস প্যালিডাস বাইলেটারালি, এর সাথে সানফ্লাওয়ার ক্যাটারাক্ট আছে। বাকি জিনিসগুলো আপনাদের সহজ। এখানে একটা কোশ্চেন ছিল মেনশন 4 প্যারামিটারস টু বি অ্যাসেস টু মনিটর থেরাপি। হ্যাঁ, কি প্যারামিটার অ্যাসেস করতে চান মনিটর করার জন্য? সেরুলোপ্লাজমিন, 24 আওয়ার ইউরেনিক কপার আর সে ক্লিনিক্যাল, আর হচ্ছে ইমপ্রুভমেন্ট সাথে কমপ্লিকেশনস অফ পেনিসিলাম আর ডায়েটারি মেইনটেনেন্স। হ্যাঁ, এই জিনিসগুলো এই নোটটা আপনারা রাখবেন। ওসপিতে যদি উইলসনস এর কোশ্চেন আসে, স্যারদের 2টা কোশ্চেন এ পর্যন্ত কমন পাওয়া গেছে, সেটা হচ্ছে ইনভেস্টিগেশন আর হচ্ছে থেরাপি আপনি মনিটর করবেন কি করে। এটা হচ্ছে একেবারে পেইড কোশ্চেন। যদি কোনো উইলসনস এর ওসপিতে কোশ্চেন থাকে এই 2টা কোশ্চেন পাবেন, এটা কনফার্ম পাবেন, প্রতিবার আসছে। এটা ডায়াগনোসিস কি ছিল, এটাও আরেকটা সহজ ওসপি, কিন্তু আপনাদের খুব সহজে পারবেন। অ্যাকুট কোলাঞ্জাইটিস হাই গ্রেড ফিভার। হ্যাঁ, 24 hours meal presented with high grade fever with weight loss. He had a history of gallstone operation 16 days back.
পজিটিভ ফাইন্ডিংস চাওয়া হয়েছে, 3 সিমটম চাওয়া হয়েছে, 6 রিলেভেন্ট ইনভেস্টিগেশন। আচ্ছা, এটা কোলাঞ্জাইটিসের কারণ কি এটা? স্টোন ইন দ্য Polydocolitis. ইন্টারভেনশন। Polydocolitis sconus. এটা যদি পলিডোকো, টিউব দেওয়া আছে তো এটা ডায়াগনোসিসটা Signal white area. বুঝতে পারছেন? এটা ইআরসিপি করা হয়েছে আসলে খুব সম্ভবত নেকের কাছে কোন একটা স্টোন ছিল, তারপরে অপারেশন করার সময় ওটাকে গুতা দিয়ে সিবিডি তে পাঠাইছে, পেশেন্ট পরে কোলাঞ্জাইটিস নিয়ে প্রেজেন্ট করছে। হ্যাঁ, আসলে ক্লিনিক্যাল পিকচারটা আমার আপন ভাগ্নের, ওর ক্ষেত্রে এই কাজটা হয়েছিল, এইটাকেই কোশ্চেনে দিই। ওকে, এটা সহজ। এরপরে পজিটিভ জিনিসগুলো ফাইন্ডিংসটা পারবেন। একটু ইমেজ থেকে যদি একটু বলে দিতেন, তিনটা ফাইন্ডিংস কি কি লিখবো এখানে? সিগন্যাল ভয়েড হ্যাঁ, আর ওই যে মাল্টিপল ট্রান্সলুসেন্ট শ্যাডো উইদিন কমন বাইল ডাক্ট, ডাইলেটেড সিভিডি and intrahepatic biliary channels and normal pancreatic duct। আপনাদের যখন এমআরসিপি ওই সময় পড়াইছিলাম তখন আপনাদেরকে একটা ফ্লো শিখাইছিলাম এবং বলছিলাম যে এই এমআরসিপির ক্ষেত্রে একটা নর্মাল ফাইন্ডিংস সিগনিফিক্যান্ট পজিটিভ ফাইন্ডিংস এর মার্কস হিসেবে থাকে। হ্যাঁ, যে এই জায়গায় এই চ্যানেলটা ডাইলেটেড হয়েছে, এইটা নর্মাল, এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ, এই জন্য এমআরসিপি ইআরসিপি যাই দেওয়া থাকুক না কেন, পজিটিভ ফাইন্ডিংস তো লিখবেন, সাথে ইম্পর্টেন্ট নরমাল প্রত্যেক আপনার হবে। এইভাবে 3টা পয়েন্ট এখানে লিখতে হয়: মাল্টিপল ট্রান্সলুশন শ্যাডো উইদিন কমন বাইল ডাক্ট, ডাইলেশন অফ দ্য সিভিডি এন্ড ইন্টারহেপাটিক biliary চ্যানেল, নরমাল প্যানক্রিয়াটিক ডাক্ট। হ্যাঁ, এটা কি ছিল? A 40 years obese diabetic female presented with chronic anorexia and abdominal distension। কি ছিল এটা? Carcinoma on the top of CLD. Hepatocellular carcinoma. On the top of CLD. Carcinoma, CLD, splenomegaly, On the top of CLD. তা ঠিক আছে, কিন্তু কজ কি? With ascites. ভালো কথা। Ascites আছে, splenomegaly আছে। এই কোশ্চেন দেখে কি মনে হচ্ছে এই পেশেন্টের লিভারে একটা এসওএল আছে না, লিভারে একটা CLD কি কারণে হয়েছে? NAFLD জন্য। ন্যাশ থেকে হয়েছে। হ্যাঁ, এইটা কোশ্চেনের ক্লুতে দেয়া ছিল। হ্যাঁ, যে 40 ইয়ার্স অবেস ডায়াবেটিক। হ্যাঁ, ডায়াবেটিক মেটাবলিক এটা সিন্ড্রোম ন্যাশ থেকে আসলে আলটিমেটলি এটা কি করছে, ডেভেলপ করছে। হ্যাঁ, এগুলো সহজ কোশ্চেন। আপনাদেরকে একটা এক্সট্রা জিনিস দেই যেটা আসলে দেওয়ার কথা ছিল, দেয়া হয় নাই। ওকে, একটা ওসপি আপনাদেরকে দেই। বলেন এটা ডায়াগনোসিস কি? A 65 years woman presented with jaundice, eating and weight loss of 5 kg over 6 months. She had abdominal pain and hypertension. She has anemia, jaundice, and palpable upper abdominal tenderness with a lump. Lab reports are showing this. Diagnosis কি? Question হচ্ছে mention 4 possibilities of this given scenario. বলেন এটা কি? জন্ডিস, ইসি, jaundice due to head of pancreas. হ্যাঁ, পেরিএম্বুলারি কার্সিনোমা, পেরিএম্বুলারি কার্সিনোমা, head of the pancreas, Carcinoma head of the pancreas, gallbladder carcinoma with liver carcinoma, infiltration, টু দা বাস এই চারটা। গলব্লাডার কার্সিনোমা, সিএহেড অফ দ্য হ্যাঁ, প্যানক্রিয়াস। cholangiocarcinoma। তাহলে এই ওসপিটা তো আপনারা খুব সহজেই পারতেন। এটা একটা ওষুধ দিয়ে আরেকটা ওষুধ দিছিলাম, এটা পরে একটু দেখেন, আপনাদেরকে এটা দেখাই দিছিলাম যেহেতু। এইটা a 25 years female presented with huge splenomegaly, anemia and oliguria। ওকে, এটা কি আছে? ভেরিক্স আছে, মাল্টিপল কলাম অফ ভেরিক্স। আচ্ছা বলেন, একজন বলেন, এক্সপ্লেইন দ্য পিক্টোরিয়াল ফাইন্ডিং। একজন বলেন, ক্লাস শেষ আমাদের এটা দিয়ে। ইসোফেজিয়াল ভেরিক্স আছে স্যার, মাল্টিপল ইসোফেজিয়াল ভেরিক্স। মাল্টিপল কলাম অফ ইসোফেজিয়াল ভেরিক্স। ওই যে আপনাদের এটা হচ্ছে মা লার্জ সাইজ, লার্জ। তাহলে তার মানে আপনারা জানেন না ভ্যারিক্স এর ব্যাখ্যাটা কিভাবে লিখতে হয়। হ্যাঁ, ভ্যারিক্স লিখতে হয় এটা যে রোজ অফ ভ্যারিক্স ইনভলভিং লোয়ার এন্ড ইসোফেগাস। মাল্টিপল টাল্টিপল না, হ্যাঁ, রোজ। আপনাদেরকে এটা পড়াবো আমি, যে এক একটা করে রো, এই একটা রো, এই একটা রো, এই একটা রো। হ্যাঁ, এভাবে রোজ থাকে, এই যে কলাম
মানে একটা সারিবদ্ধভাবে থাকে, হ্যাঁ, ম্যালিগনেন্সির সাথে যেটা দিয়ে আমরা কি করি ডিফারেন্স করে থাকি। এখানে একটা কোয়েশ্চেন দিয়েছিলাম, স্টেট ফোর সাইন্স এন্ড সিমটমস অফ দ্য পেশেন্ট। বলেন তো ফোর সাইন্স কি এই পেশেন্টের, আর কি ফোর চারটা সাইন দেখতে চান? এই পার্টে কি এনকেফালোপ্যাথির সাইন্স গুলো আমরা দিতে পারি? আর এটা হচ্ছে Very good. ক্যাপুট মেডিসিন থাকতে পারে। ক্যাপট মেডিসিন আর দেখবো কেবরিং সানফ্লাওয়ার ক্যাটারাক্ট থাকতে পারে, স্পাইডার নেভি, স্পাইডার জুপিটার স্কট, থাকতে পারে, অ্যাসেটিস বলতে ওই অ্যাসাইটিস থাকতে পারে। কেবরিং দেখবো থাকতে পারে। হ্যাঁ কেবরিং দেখতে হবে ফিমেল তো। কেবরিং সানফ্লাওয়ার বেস্ট অ্যাস্ট্রপি থাকতে পারে। যাই হোক, এই দেখেন 25 ইয়ার ফিমেল, হ্যাঁ, এই ভেরি ইয়ং, ওদা উইলসনস এর কোনো ফিচার টিচার বলে থাকতে পারে, মোটা করে পিচ্ছি পিচ্ছি শব্দ, কিন্তু এগুলো কিন্তু ইম্পর্টেন্স আছে, বুঝছেন? আপনাকে যে hypertension, হ্যাঁ, তো এখানে ফোর সাইন সিম্পটম, হ্যাঁ, একটা ইয়াং পেশেন্ট কোশ্চেনের ছোট ছোট শব্দগুলা যদি আপনি ধরতে না পারেন তাহলে আপনি ওই সাইন পৌঁছাইতে পারেন। চোখে বা রাইট, সানফ্লাওয়ার ক্যাটারাক্ট থাকতে পারে, কেবরিং থাকতে পারে। আপনাকে উইলসনস এর কারণগুলো, এনকেফালোপ্যাথি দেখতে চাচ্ছেন কিনা, পোর্টাল হাইপার ছিল এই কোশ্চেন। যেমন এখানে বলা হয়েছিল মেনশন 4 কমপ্লিকেশনস দ্যাট পেশেন্ট মাইট ডেভেলপ। পেশেন্টের আর 4টা কমপ্লিকেশন যেটা ডেভেলপ করতে পারে। দেখেন 25 বছর, হিউজ স্প্লিনোমেগালি, অ্যানিমিয়া, ওলিগিউরিয়া, হ্যাঁ, 3টা কমপ্লিকেশন পোর্টাল হাইপারটেনশনে তার ডেভেলপ করছে, তাহলে বক্স থেকে আর বাকি 4টা বলতে হবে, হ্যাঁ, এই আর কি। তো এইগুলো সবই ডেভিডসনের বক্স, ছোট্ট ছোট্ট ছবি, ইনফরমেশন, এগুলা থেকে, আর সাথে কিছু টেকনিক্যাল শব্দ ইউজ করা। আপনাদের এই এই জিনিসগুলোর দিকে নজর দেওয়ার মানে আমার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা এইগুলা এখন থেকে প্র্যাকটিস করেন, যে এই ছোট্ট ছোট্ট জায়গাগুলা থেকে আপনি কিভাবে ক্লু ধরে নেবেন ভালো মতো অ্যান্সার করার জন্য, হ্যাঁ। এই দুইটা বস্তু দেওয়ার কথা ছিল, যাই হোক, এই জন্য আপনাদেরকে একটু দেখাই দিলাম, হ্যাঁ। তো এই পর্যন্ত ক্লাস আজকে, এই আর কি। আপনাদের পিক্টোরিয়াল ক্লাস হবে ইনশাল্লাহ আগামী সপ্তাহে, এবং গত 2বার যে ক্লাস নিছি তার থেকে খুবই ভিন্ন ক্লাস হবে এটা, হ্যাঁ, অনেক কিছু অ্যাড হবে আপনাদের এই ক্লাস। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে, ওই যে তাহলে 2টা হসপিটা আমাদের শীটে একটু দিয়ে দেন কাইন্ডলি। দেখাই তো দিলাম, বলে দিলাম, ভিডিও থাকলো, আর কি লাগবে? ভিডিও তো 6 মাস পরে ব্লক করে ফেলবে। এটার পিডিএফ কপিটা চেষ্টা করেন যেন আর 6 মাসের বেশি এটা না পড়তে হয়, হ্যাঁ। ঠিক আছে, 6 মাস পরে যাতে এগুলো না লাগবে, হ্যাঁ। নিয়ত খারাপ থাকলে কিন্তু ফেল হবে, হ্যাঁ, নিয়ত ভালো রাখবে। এই আর কি। ঠিক আছে ভাই, আসলে ওই দেখা যায় যে 1 মাস পরে অনেক সময় ভুলে যায়, এই জন্য মানে পিডিএফটা থাকলে তখন দেখে আবার মনে হবে বারবার। শোনেন, এসপিএস পরীক্ষায় বমি করার অভ্যাস লাগবে, হ্যাঁ। অন্ডাসেট্রন খাওয়ার চিন্তা বাদ দেন, ওই যাবেন বমি করবেন ওই চিন্তা করেন। এসপিএস পরীক্ষায় বমি যে যত ভালো করতে পারবে পাস করার চান্স তত বেশি, হ্যাঁ, এই আর কি। ঠিক আছে, জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ ভাই। ওয়ালাইকুম আসসালাম।